আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আলোচনা করছিলাম দশম অধ্যায় নিয়ে। আমরা দশম অধ্যায়ের লম্বা আলোচনার পরে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি সমন্বয় দাখিলার মধ্যে। ভাইয়া খেয়াল করে দেখো, আমাদের আর্থিক বিবরণীর অঙ্কগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমন্বয় নিয়ে কাজ করা। আমাদের অনেক ধরনের সমন্বয় থাকে এবং এরকমটা বলা হয় যে আমরা যে যত ভালো সমন্বয় দাখিলা পারি, সমন্বয় দাখিলা বুঝি, আমাদের জন্য হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণীর অঙ্কগুলো করা তত বেশি সহজ হয়ে যায়। তো আমরা সমন্বয় নিয়ে আলোচনা করব এবং আমরা প্রত্যেকটা সমন্বয়কে টাইপ আকারে ভাগ করেছি, এমনভাবে আমরা সমন্বয়গুলো সাজিয়েছি যাতে করে তোমার জন্য পড়াটা অনেক বেশি সহজ হয়ে যায়, বোঝাটা অনেক বেশি সহজ হয়ে যায়। দেখো, আমরা আলোচনার এই পর্যায়ে কথা বলতে চাই শুধুমাত্র সমাপনী মজুদ পণ্য সম্পর্কিত সমন্বয় নিয়ে। অর্থাৎ এই পর্বে আমরা আর কিছু নিয়েই আলোচনা করব না, শুধুমাত্র আলোচনা করব সমাপনী মজুদ পণ্য নিয়ে। দেখো, সমাপনী মজুদ পণ্য এটা হচ্ছে একটা চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্য সাধারণত আমার দুইটা জায়গায় লিপিবদ্ধ হয়। নাম্বার এক, আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলেই আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। খেয়াল করো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ, এই তিনটা আইটেম যোগ করলে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমি যদি সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে দিতে পারি তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। তাহলে সমাপনী মজুদ পণ্যের প্রথম কাজ বিক্রয়যোগ্য পণ্য থেকে এটাকে বাদ দিতে হবে। সমাপনী মজুদ পণ্যের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এটাকে কি করব, চলতি সম্পত্তির সাথে যোগ করে দিব। তাহলে আমরা যদি এই দুইটা কাজ করে ফেলতে পারি তাইলে আমরা সুন্দর করে অঙ্ক করে ফেলতে পারবো। আসো, আমরা বেশ কয়েকটা সমন্বয় পড়বো এবং আমি তীব্রভাবে আশাবাদী আমি যেই কয়েকটা সমন্বয় আলোচনা করছি এর বাইরে কোনো সমন্বয় আমাদেরকে পড়তে হবে না, এর বাইরে কোনো সমন্বয় আমাদেরকে আলোচনা করতে হবে না। আচ্ছা, আমরা একটু সবার প্রথমে আসি। সমন্বয় নাম্বার এক কি বলা আছে? সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা অথবা বছর শেষে অবিকৃত পণ্যের পরিমাণ 50,000 টাকা। দুইটা যেটাই বলুক না কেন কথা একই। সমাপনী মজুদ পণ্যের কাজ কি? সবার প্রথমে আমরা বিক্রয়যোগ্য পণ্য থেকে বাদ দিব বিশদ আয় বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে কাজ কি? আর্থিক অবস্থার বিবরণীতে কাজ হচ্ছে চলতি সম্পত্তিতে আমি সমাপনী মজুদ পণ্যটা লিখে দিব। এটা সাধারণ সমন্বয়, এটার মধ্যে কোনো প্যাচ নাই, এটার মধ্যে কোনো প্যাচগোছ কোনো কিছু নাই। সমাপনী মজুদ পণ্য আছে। সমাপনী মজুদ পণ্য যেহেতু সমন্বয় থাকবে, মনে রাখবা আমার সমন্বয়ের প্রতিটা এন্ট্রির কাজ হবে কমপক্ষে, এই সমন্বয়ের প্রতিটা এন্ট্রির কাজ হবে কমপক্ষে দুইবার। এই সমন্বয়ের প্রতিটা এন্ট্রির কাজ হবে কমপক্ষে দুইবার। কমপক্ষে কয়বার? কমপক্ষে দুইবার, তাই না? আচ্ছা, আমরা একটু 2 নম্বর সমন্বয় দেখব। বলা আছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 7,000 এবং বাজার মূল্য 6,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 7,000 টাকা এবং বাজার মূল্য কত? বাজার মূল্য 6,000 টাকা। দেখো, এইখানে আমি কাজ কিন্তু খুব সিম্পল, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিব, আর হচ্ছে চলতি সম্পত্তিতে যোগ করব। কিন্তু কোন টাকাটা আমি লিখবো? আমি কি 7,000 টাকা লিখবো নাকি 6,000 টাকা লিখবো? উত্তর হচ্ছে রক্ষণশীলতার নীতি অনুযায়ী, ভাইয়া রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেই দামটা কম আমরা সবসময় ওই দামটা গ্রহণ করি। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই দামটা কম আমরা সবসময় ওই দামটা গ্রহণ করে থাকি। তাহলে ভাইয়া এখানে আমার 7,000 এবং 6,000, কম কোনটা? 6,000 টাকা। তাহলে সব বিশদ আয় বিবরণীতে সমাপনী মজুদ পণ্য বাদ দিব 6,000, চলতি সম্পত্তিতেও গিয়ে লিখে দিব কত? চলতি সম্পত্তিতেও আমরা লিখে দিব 6,000 টাকা।
ওকে, এরপর 3 নম্বর সমন্বয়টা আমরা দেখব। বলা আছে সমাপনী মজুত পণ্য 35,000 টাকা, 35,000 টাকা মূল্যায়নের পূর্বে, এই সমাপনী মজুত পণ্য 35,000 টাকা মূল্যায়নের পূর্বে, খেয়াল করো ভাইয়া, মূল্যায়নের পূর্বে 3,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। আমি যেই দিন সমাপনী মজুত পণ্যটা ক্যালকুলেশন করেছি যে আজকে আমার সমাপনী মজুত পণ্য এত টাকা, এই ক্যালকুলেশন করার আগেই আমার সমাপনী মজুত পণ্য আগুনে পুড়ে গেছে 3,000 টাকা। তার মানে আমি ক্যালকুলেশন করছি কি আগুনে পুড়ে যাওয়ার আগে না পরে? আমি যে সমাপনী মজুত পণ্য কত টাকা এটা ক্যালকুলেশন করেছি, কবে করেছি? সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার আগে করছি নাকি পরে করছি? উত্তর হচ্ছে পরে করছি। উত্তর পরে করা মানে সমাপনী মজুত পণ্য যা ছিল তাই থাকবে, সমাপনী মজুত পণ্যের কাজও যা ছিল সেই কাজই থাকবে, এখানে কাজের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না, তাই না? আচ্ছা, এই সমন্বয়টা আরেকটু বড় ছিল, এইটুকুতে গেল। হ্যাঁ, প্রথম পার্টটুকু বুঝলাম 3 নম্বর সমন্বয়ে, যে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পূর্বেই 3,000 টাকার পণ্য আগুনে পুড়ে গেছে। তাহলে সমাপনী মজুত পণ্য কত টাকা? আমার জন্য সমাপনী মজুত পণ্য কত টাকা? 35,000 টাকা। 35,000 টাকার কাজ কি একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সাথে কি করব? বাদ দিব, একবার চলতি সম্পত্তিতে লিখব 35,000 এইটুকু করছি। তার পরের লাইনে আমাকে বলছে এই যে আগুনে বিনষ্ট হয়ে পুড়ে গেছে, এর মধ্যে 1,000 টাকা আমাকে কোম্পানি ক্ষতিপূরণ দিবে, আমারে বলছে এই 1,000 টাকা আমাকে ক্ষতিপূরণ দিবে। তাইলে আমার পণ্য পুড়ে গেছে 3,000 টাকার, আমার বীমা দাবি আছে 1,000 টাকা, তার মানে আমার আলটিমেটলি ক্ষতি হয়েছে কত টাকা? আমার আলটিমেটলি ক্ষতি হয়েছে 2,000 টাকা। এই আলটিমেটলি ক্ষতি হয়েছে কত টাকা? 2,000 টাকা। ভাইয়া, আমার পণ্য পুড়ে গেছে 3,000 টাকার, তবে আমার একটা ইন্স্যুরেন্স করা ছিল, বিমা করা ছিল। বিমা কোম্পানি আমারে বলছে ভাই তোমার 3,000 টাকার পণ্য পুড়ছে, যে কোনো একটা কাহিনী বলে বলছে ভাই 3,000 টাকা আমি ক্ষতিপূরণ দিব না, তোমার আমি ক্ষতিপূরণ দিব 1,000 টাকার। আমি তো বিপদে পড়ছি রে ভাই, তাই না? তো আমারে যা দিচ্ছে আমি তাই নিতে ইচ্ছুক। ওকে ফাইন, দাও, তুমি 1,000 টাকা দিতে চাইছো, আগে 1,000 টাকা দিয়ে নাও, বাকি হিসাব তোমার সাথে পরে, আগে 1,000 টাকা দাও। তার মানে আমার 3,000 টাকার মধ্যে 1,000 টাকা যদি আমি বীমা দাবি হিসাবে পাওয়া যায়, তাহলে অ্যাকচুয়ালি আমার ক্ষতি এখন হয়েছে কত? 2,000 টাকা। তাহলে আমি অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়ে আগুনে বিনষ্ট পণ্য 3,000 লিখে বাদ দিয়ে দিব বীমা কোম্পানি কর্তৃক সম্মতি, বা এত কথা না লিখে দিও বীমা দাবি 1,000 টাকা। তাহলে এখানে ব্যয় হিসাবে দেখানো হইলো কত? ব্যয় হিসাবে দেখানো হইলো 2,000 টাকা। এন্ড বীমা কোম্পানি আমাকে বলছে 1,000 টাকার দাবি আমার পরিশোধ করবে, এখনো করছে? আমারে বলছে 1,000 টাকার দাবি পরিশোধ করবে, এখনো কি করছে? এখনো কিন্তু করে নাই। তার মানে ভবিষ্যতে এই দাবিটা পরিশোধ করবে। এই যে ভবিষ্যতে করবে, আমি ভবিষ্যতে পাবো, এটা আমার জন্য একটা সম্পদ, তাহলে এই যে বীমা দাবির টাকাটা, এটা তো আমি এখনো পাই নাই, তাই না? ভবিষ্যতে পাবো বলে এটা আমার জন্য সম্পদ। এই কারণে এটা আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পত্তি পাশে প্রাপ্য বীমা দামে আমি লিখে ফেলবো। তাহলে 3 নম্বর সমন্বয়টা আরেকবার আমরা খেয়াল করি। 3 নম্বর সমন্বয় আমাকে বলেছিল সমাপনী মজুত পণ্য 35,000 টাকা মূল্যায়নের পূর্বে আগুনে বিনষ্ট হয়েছে 3,000 টাকা, যার মধ্যে বীমা কোম্পানি 1,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এখন যদি এরকম আগুনে পণ্য পুড়ে যায়, তাহলে আমাকে প্রথমত যেটা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে পণ্য পুড়ে গেছে কি আমি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার আগে নাকি মূল্যায়ন করার পরে। যদি সমাপনী মজুত পণ্য কত টাকা এটা মূল্যায়ন করার আগেই যদি আমার পণ্যটা আগুনে পুড়ে যায়, সেক্ষেত্রে ওই পুড়ে যাওয়ার সাথে আমার সমাপনী মজুত পণ্যের কোনো সম্পর্ক নাই, সমাপনী মজুত পণ্যের কোনো এই জায়গায় কোনো কেরামতি কোনো কিছু নাই, তাই না? তাহলে সমাপনী মজুত পণ্য 35,000 ছিল, 35ই বসে যাবে, আমরা 35,000 টাকা বসায় দিছি ওইখানে। ভালো কথা, এই পর্যন্ত আমরা বুঝেছি। এরপরে আমাদের কাজটা কি ভাইয়া? এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে 3,000 টাকার পণ্য পুড়ে গেল, এটার এখন কি করা যায়? পণ্য পুড়ে গেছে মানে পুরাটাই আমার জন্য ক্ষতি,
পুরোটাই আমার জন্য ব্যয়। আমি পুরোটাকেই আমি অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে লিখে দিতাম। কিন্তু লেখার সময় আমি গিয়ে দেখলাম যে না, বীমা কোম্পানি তো আমাকে বলছে 1000 টাকা ক্ষতিপূরণ দিবে, তার মানে পুরোটা তো আমার জন্য ব্যয় হয় নাই, পুরাটা তো আমার জন্য ব্যয় না, কারণ বীমা কোম্পানি আমাকে 1000 টাকা ক্ষতিপূরণ দিবে। 1000 টাকা যদি ক্ষতিপূরণ আমাকে দেয় তাহলে আমার ক্ষতি হয়েছে কত? 2000 টাকা। বীমা কোম্পানি সে যদি আমাকে 1000 টাকা ক্ষতিপূরণ দেয় তাহলে আমার ক্ষতি হয়েছে কত? তাহলে 2000 টাকা। তাহলে 2000 টাকাকে আমি ব্যয় হিসাবে দেখাবো, আর ওই যে 1000 টাকা বীমা দাবি, এখনো তো আমি বীমার টাকা পাই নাই, এই জন্য এটা প্রাপ্য বীমা দাবি হিসাব হবে, এটা একটা চলতি সম্পত্তি পাশে আমি লিখে দিব। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আশা করতেছি 3 নাম্বারটা আমরা বুঝেছি। আমরা 4 নাম্বার সমন্বয়ে যাব। বলা আছে সমাপনী মজুত পণ্যের মূল্য 50,000 টাকা, যার মধ্যে 3500 টাকার বা 3500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে কত টাকার? 3500 টাকার। মনে রাখবা, আমাদের হিসাব বিজ্ঞানের একটা লেনদেনের অন্যতম বড় বৈশিষ্ট্য ছিল আমাদের প্রতিটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। আমাদের প্রতিটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র মানে কি? স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র মানে হচ্ছে কেউ কারো উপরে নির্ভরশীল না, কেউ কারো ভিতরে থাকতে পারে না। ভাইয়া স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র মানে হচ্ছে সবাই এইখানে স্বাধীন, সবাই এইখানে স্বাধীন, কেউ কারো মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে না, কেউ কারো মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে না, তাই না? আচ্ছা, কেউ যদি কারো মধ্যে অন্তর্ভুক্ত থাকতে না পারে তাহলে কি করতে হবে? যার যার নিজস্ব অবস্থান থেকে অন্য যারা আছে তাদেরকে বের করে দিতে হবে। আমার সমাপনী মজুত পণ্য ছিল কত? 50,000 টাকা। এর মধ্যে 3500 টাকার আছে কি? 3500 টাকার আছে মণিহারি। তাহলে সমাপনী মজুত পণ্য যেখানে যেখানে যাবে সেখান থেকে এই অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি বা বছর শেষের মণিহারি বা যেই মণিহারির টাকাটুকু আমার সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেটা বাদ দিয়ে দিতে হবে, সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য 50,000, সেখান থেকে আমি অব্যবহৃত মণিহারি বাদ দিয়ে দিছি 3500। তাহলে সমাপনী মজুত পণ্য কত? 46,500। এই 46,500 টাকায় আমি চলতি সম্পত্তিতে লিখে দিব 46,500 টাকা। ভাইয়া এখন এই যে যতটুকু মণিহারি অব্যবহৃত ছিল এটা আমি সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে দিয়েছি, ফেলে দিলাম, মানে এটা কি আসলেও ফেলে দেওয়া যায়? আমি কি চাইলে এটাকে ফেলে দিতে পারতেছি বা চাইলেই কি এটাকে আমি ফেলে দিতে পারবো? উত্তর হচ্ছে না, আমি চাইলেই কোনো কিছুকে ফেলে দিতে পারি না, চাইলেই কোনো কিছুকে ফেলে দেওয়া যায় না, তাই না? তাহলে এখানে কি করতে হবে ভাইয়া? অব্যবহৃত মণিহারি এটা আমার জন্য একটা সম্পদ এবং এই সম্পত্তির টাকাটুকু আমি চলতি সম্পত্তির পাশে লিখে দিব। কত টাকা? 3500 টাকা। কত টাকা ভাইয়া? 3500 টাকা। কথা কি বোঝা গেছে? আরেকবার সামারাইজ করি 4 নাম্বার সমন্বয়টা। বলা ছিল সমাপনী মজুত পণ্যের মূল্য 50,000 টাকা, যার মধ্যে 3500 টাকা মূল্যের মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে সমাপনী মজুত পণ্যের মধ্যে কিছু থাকতে পারে না, শুধুমাত্র সমাপনী মজুত পণ্য না, কেউই কারো মধ্যে থাকতে পারে না, এটা সম্ভব না, কেউ কারো মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে না। তাহলে সমাপনী মজুত পণ্যের মধ্যে যতটুকু মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে ততটুকুকে আমি বাদ দিয়ে দিব। সমাপনী মজুত পণ্যের মধ্যে যতটুকু অন্তর্ভুক্ত রয়েছে ততটুকুকে আমি বাদ দিয়ে দিব। ভালো কথা, আমি ততটুকুকে বাদ দিয়ে দিলাম। ভাইয়া ভালো কথা, আমি ততটুকুকে কি করছি? বাদ দিয়ে দিছি, ততটুকু আমি বাদ দিয়ে দিলাম, এতটুকু বুঝছি। এখন সমাপনী মজুত পণ্য যেখানে যেখানে যায় আমি সেখানে সেখানে লিখে দিছি। একবার বিক্রয়যোগ্য পণ্য থেকে বাদ দিতে হবে, একবার চলতি সম্পত্তিতে লিখতে হবে। কিন্তু এই যে যতটুকু মণিহারি আমার অব্যবহৃত আছে এটা আমার জন্য একটা সম্পদ, এই জন্য এটাকে আমি আবার চলতি সম্পত্তির পাশে আরেকবার লিখে দিব। ওকে, 5 নম্বর সমন্বয় আমরা আসি। আচ্ছা, 5 নম্বর সমন্বয় কি বলছে আমরা একটু দেখি। বলা আছে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 60,000 টাকা এবং যার ক্রয় মূল্য বাজার মূল্য থেকে 10% কম। এন্ড 10% বেশি বললে 10% বেশি বললে আমি আর বেশিটা বাইর করতে যাইতামও না। আমাকে যদি বলতো 10% বেশি তাহলে ওইটা আমি আর বের করতে যাইতামও না, কারণ আমার তো বেশি দরকার নাই। আমার সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে কি দরকার? আমার রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের
ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই দামটা কম ওই দামটা নিতে হবে। তাহলে আমাকে বলছে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য বলছে, ভাই খেয়াল করো, সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য বলছে আমাকে 60,000 টাকা, তাই না? এই বাজার মূল্য বলছে কত? 60,000 টাকা। আর ক্রয় মূল্য বলছে আরো 10% কম। তাহলে 60,000 টাকা 10% হচ্ছে 6,000 টাকা। তাহলে 60,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে থাকবে কত? 54,000 টাকা। কত টাকা? 54,000 টাকা। এখন তুমি আমাকে বলো, এখন যদি আমি তোমাকে কথাটা এরকম করে বলি যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 60,000 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 54,000 টাকা, তাহলে তুমি কোনটা নিবা? সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য কত? সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 60,000 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 54,000 টাকা। তাহলে তুমি নিবা কোনটা? অন্তর্ভুক্ত করবা কোনটা? নিঃসন্দেহে আমরা অন্তর্ভুক্ত করব এই 54,000 টাকা। কত টাকা? এই 54,000 টাকা। তার কারণ রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেই দামটা কম আমরা ওই দামটা গ্রহণ করি। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই তাহলে এখানে নিচ্ছি কোনটা ভাইয়া? আমরা নিচ্ছি 54,000 টাকা সমাপনী মজুত পণ্য নামে বিক্রয়যোগ্য পণ্য থেকে বাদ দিয়ে দিব এবং এইখানে আমি কি করব? সমাপনী মজুত পণ্য এখানে চলতি সম্পত্তিতে লিখে দিব। আমার কথাটাকে আমি বোঝাইতে পারছি ভাইয়া? কথাটা কি বোঝাইতে পারছি কিনা আমাকে বলিও। ওকে, এই পর্যন্ত বোঝা গেল। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্নে কি বলেছে? সমাপনী মজুত পণ্যের মূল্য 30,000 টাকা, যার মধ্যে 2,000 টাকা মূল্যের আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। আমি সমাপনী মজুত পণ্য ক্যালকুলেশন করছি 30,000। এই 30,000-এর মধ্যে, এই 30,000-এর ভিতরে আমার আগুনে বিনষ্ট পণ্য আছে কত টাকা? আগুনে বিনষ্ট পণ্য আছে 2,000 টাকা। আগুনে বিনষ্ট পণ্য আছে কত? 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা আমার কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে সমাপনী মজুত পণ্য যেখানে যেখানে যাবে সেই সকল জায়গা থেকে আগুনে বিনষ্ট পণ্যর টাকাটুকু বাদ দিয়ে দিতে হবে, যেহেতু এই আগুনে বিনষ্ট পণ্যটা আমার সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে আমি এখানে কি করব? 30,000 টাকা থেকে 2,000 বাদ দিব, তাহলে 28,000 টাকা, তাই না? ওকে, তাহলে আমি চলতি সম্পত্তিতেও লিখবো 28,000 টাকা। ভালো কথা, এই পর্যন্ত আমরা বুঝেছি, এই পর্যন্ত আমরা বুঝি, এই পর্যন্ত আমরা জানি, তাই তো? আচ্ছা, এর পরের স্টেপটা কি ভাইয়া? এর পরের স্টেপটা হচ্ছে এই যে 2,000 টাকার আগুনে পণ্য পুড়ে গেছে, এই পুরাটা আমার জন্য একটা অন্যান্য ব্যয়। এই পুরাটা কি আমার জন্য একটা অন্যান্য ব্যয়। এই পুরো টাকাটাই আমার জন্য কি একটা অন্যান্য ব্যয়, তাই না? তাহলে অন্যান্য ব্যয় যেটা, সেটা কি? অন্যান্য ব্যয় লিখে দিব, যেহেতু বীমা দাবি নাই তাহলে পুরোটাই আমার জন্য অন্যান্য ব্যয়। এই যে আমি লিখে দিলাম অন্যান্য ব্যয়ের মধ্যে 2,000 টাকা। আমার কথাটা কি বোঝা গেছে কিনা আমাকে বলিও ভাইয়া? এইটুকু কথা বোঝা গেছে কিনা আমাকে বলিও। তাইলে এই যে আমরা 6টা সমন্বয় আলোচনা করলাম, এই যে আমরা 6টা সমন্বয় আলোচনা করলাম, আমার কাছে মনে হয় না এই সমন্বয়গুলো বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা রয়েছে। 7 নম্বর সমন্বয়টা আমাদের বোঝার দরকার নাই, এটা আমরা আমাদের বইতেই রাখবো না। এটা হচ্ছে একটা মানে একটু বড় ক্লাসের সমন্বয়, ইন্টারমিডিয়েটের, এটা আমাদের দরকার নেই। তাহলে এই 6 নম্বর সমন্বয় পর্যন্ত যদি বুঝি, তাহলে আমি একটু পুরো ক্লাসটা একবার রিপিট করি তোমাদের সামনে, একটু সামারাইজ করি। সমাপনী মজুত পণ্যের ভূমিকা হচ্ছে, সমাপনী মজুত পণ্য একবার আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে, একবার আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পত্তি পাশে লিখতে হবে। এটা হচ্ছে আমার প্রধান কাজ। এখন যদি সমাপনী মজুত পণ্যের মধ্যে কোনো কিছু অন্তর্ভুক্ত করা থাকে, যা কিছু অন্তর্ভুক্ত করা থাকবে সেটাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। যেমন সমাপনী মজুত পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত থাকতে পারে, তাহলে মণিহারিটা বাদ দিব, যত টাকা অন্তর্ভুক্ত ছিল ওইটাকে আমি আবার চলতি সম্পত্তিতে লিখে দিব। সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য থাকতে পারে, ওই সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্যের টাকাটা বাদ দিয়ে দিব। সমাপনী মজুত পণ্য যেখানে যেখানে যাই লিখবো। আগুনে বিনষ্ট পণ্যের যদি বীমা দাবি থাকে, যত টাকা বীমা দাবি আছে সেটা আমার জন্য চলতি সম্পদ, প্রাপ্য বীমা দাবি হিসাব নামে লিখব। আর যদি কোনো বীমা দাবি না থাকে বা যতটুকুর উপরে বীমা দাবি আমার নাই ততটুকু আমার জন্য অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে লিখে দেব। তাহলে
মজুদ পণ্যের কাজ কিন্তু খুব সিম্পল। আরেকটা কাজ হইতে পারে, এটা একটু বেশি আসে আমাদের, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই দামটা কম, আবারও বলছি, যেই দামটা কম আমরা ওই দামটা গ্রহণ করব। কথা কি বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমরা এতক্ষণ কথা বলছিলাম সমাপনী মজুদ পণ্য সম্পর্কিত সমন্বয় নিয়ে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বিজ্ঞাপন সম্পর্কিত সমন্বয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।